আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। স্কুলের ঘণ্টা বাজে ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর জন্য। কিন্তু আমি এমন এক স্কুলের কথা জানি যেখানে ঘণ্টা বাজে একদল শিশুকে ডেকে আনার জন্য, যে শিশুরা বহু আগেই তাদের শেষ ছুটির ঘণ্টা শুনে ফেলেছে। আমার নাম সুপ্রীতি, বয়স ২৭। কলকাতা শহরের এক কোলাহলপূর্ণ জীবনে বড় হওয়া এক সাধারণ মেয়ে। পেশায় আমি একজন আর্কিটেক্ট। আমার নেশা হলো পুরনো ঐতিহাসিক বাড়িগুলোকে নতুন করে জীবন দেওয়া, তাদের হেরিটেজকে বাঁচিয়ে রাখা। এই নেশা আর তার সাথে পেশার তাগিদ আমাকে প্রায় টেনে নিয়ে যায় শহরের বাইরে, গ্রামগঞ্জের ধুলোমাখা পথে, যেখানে ইতিহাস তার কঙ্কালসার চেহারা নিয়ে আজও দাঁড়িয়ে থাকে। এই গল্পটা আমার জীবনের এমনই এক প্রজেক্টকে ঘিরে, এক এমন প্রজেক্ট যা শুধু আমার ক্যারিয়ারকেই নয়, আমার জীবন দর্শন, আমার বিশ্বাস অবিশ্বাস সব কিছুকেই ওলটপালট করে দিয়েছিল। আমার কোম্পানি হেরিটেজ রিভাইভালস পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের কাছ থেকে একটা নতুন, বেশ চ্যালেঞ্জিং কাজ পেয়েছিল। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম, নাম রক্তপুর, সেখানকার এক পুরনো পরিত্যক্ত স্কুল বাড়িকে একটা হেরিটেজ হোটেলে রূপান্তরিত করার। নামটা শুনেই আমার কেমন যেন খটকা লেগেছিল। রক্তপুর! আমি যখন প্রজেক্টের ফাইলটা খুলে জায়গাটার ইতিহাস নিয়ে পড়াশোনা করছিলাম, তখন আমার অস্বস্তিটা আরও বেড়ে গিয়েছিল। স্কুল বাড়িটা ছিল বিশাল, ব্রিটিশ আমলে তৈরি লাল ইটের দোতলা ভবন। এককালে ওটা নাকি ছিল এক নীলকর সাহেবের কুঠি। তারপর দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় এক জমিদার ওটাকে একটা স্কুল তৈরির জন্য দান করে দেন। কিন্তু স্কুলটা বেশি দিন চলেনি। স্বাধীনতার বছর দশেকের মধ্যেই কিছু রহস্যজনক অশুভ ঘটনার কারণে স্কুলটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আর তার চেয়েও ভয়ঙ্কর যে তথ্যটা আমি পেয়েছিলাম, সেটা হলো গ্রামের লোকেদের মুখে মুখে ফেরা এক কিংবদন্তি। তারা বিশ্বাস করত ওই স্কুল বাড়ির ঠিক নিচে মাটির গভীরে একটা পুরনো গুপ্ত নরবলির স্থান আছে। বহু যুগ আগে কোনো এক ভয়ঙ্কর কালো জাদুর তান্ত্রিক ওখানে তার সাধনা করত। আমি এইসব গুজবকে আমার প্রফেশনাল মন থেকে ঝেড়ে ফেলেছিলাম। আমার কাছে ওটা ছিল শুধু একটা চ্যালেঞ্জিং আর্কিটেকচারাল প্রজেক্ট, একটা ধ্বংসস্তূপকে নতুন করে জীবন দেওয়ার সুযোগ। আমি আমার টিম নিয়ে রক্তপুর গ্রামে গিয়ে পৌঁছলাম। গ্রামটা ছিল শহর থেকে বেশ কিছুটা দূরে। সময় যেন এখানে থমকে গেছে। মাটির বাড়ি, খড়ের চাল আর শান্ত সবুজ ধানক্ষেত। আমার থাকার ব্যবস্থা হয়েছিল স্কুল বাড়িটার পাশেই পঞ্চায়েতের পুরনো পরিত্যক্ত গেস্ট হাউসে। আমি যখন প্রথমবার সেই স্কুল বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন পড়ন্ত বিকেলের ম্লান আলোয় আমার বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠেছিল। বাড়িটা ছিল বিশাল, প্রায় ধ্বংস হয়ে যাওয়া। দেওয়ালের পলস্তরা খসে পড়েছে, জানালাগুলো ভাঙা। আর পুরো বাড়িটাকে একটা বিশাল প্রাচীন বটগাছ তার ঝুড়ি নামিয়ে যেন এক সবুজ শিরা উপশিরাওয়ালা অক্টোপাসের মতো গিলে ফেলার চেষ্টা করছে। গ্রামের মোড়ল ভবানী পাঠক আমাকে বারণ করেছিলেন। তিনি হাত জোড় করে বলেছিলেন, দিদিমণি, আপনি শহরে ফিরে যান, ও বাড়িতে যাবেন না, ওটা ভালো জায়গা নয়, ওখানে তারা আছে। তারা? আমি তার কথার মানে বুঝতে পারিনি। আমি তার কথায় কান না দিয়ে আমার কাজ শুরু করে দিয়েছিলাম। আমার সাথে ছিল আমার অ্যাসিস্ট্যান্ট রাজীব আর দুজন সার্ভেয়ার। প্রথম দুদিন সব ঠিকঠাকই ছিল। আমরা সারা দিন ধরে স্কুল বাড়িটার মাপজোক নিতাম, তার কাঠামোর শক্তি পরীক্ষা করতাম, আর নতুন করে কি করা যায় তার নকশা আঁকতাম। বাড়িটার ভেতরটা ছিল এক অদ্ভুত রহস্যময় জগৎ। লম্বা অন্ধকার করিডর, ধুলোমাখা ক্লাসরুম আর দেওয়ালে ঝোলানো পুরনো দিনের ব্ল্যাকবোর্ড। আমার মনে হচ্ছিল আমি যেন সময়ের এক ক্যাপসিউলের মধ্যে ঢুকে পড়েছি। গণ্ডগোলটা শুরু হলো ঠিক ৩ দিন পর। সেদিন ছিল অমাবস্যার রাত। সারা দিনের কাজ সেরে আমি আর আমার টিম গেস্ট হাউসে ফিরে এসেছিলাম। রাত তখন প্রায় ১২টা। আমি আমার ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একটা সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করেই আমি একটা শব্দ শুনতে পেলাম। ঢং, ঢং, ঢং। স্কুলের ঘণ্টা বাজার শব্দ। আমি চমকে উঠলাম। আমার সিগারেটটা হাত থেকে পড়ে গেল। এত রাতে এই পরিত্যক্ত স্কুলে ঘণ্টা কে বাজাবে? আমি ভাবলাম হয়তো আমার কানের ভুল, হয়তো দূর থেকে অন্য কোনো মন্দিরের ঘণ্টার আওয়াজ আসছে। কিন্তু না, ঘণ্টাটা বেজেই চলেছিল, খুব ধীর ছন্দবদ্ধভাবে, ঠিক যেন কেউ খুব যত্নের সাথে দড়িটা ধরে টানছে। আমি গুনে দেখলাম ঠিক ১২ বার। ১২ বার ঘণ্টা বাজার পর সব আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত জানালাটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম এলো না। আমি যখন ভয়ে আতঙ্কে এপাশ ওপাশ করছি, তখন আমি আরেকটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। আমি দেখলাম স্কুলের বিশাল আগাছায় ভরা মাঠটায় অনেকগুলো ছোট ছোট ছায়ামূর্তি গোল হয়ে দাঁড়িয়েছে। তারা সবাই ছিল বাচ্চার মতো। তারা হাত ধরাধরি করে ঘুরছিল আর একটা অদ্ভুত, করুণ কিন্তু মিষ্টি সুরে ছড়া কাটছিল। আমি তাদের ছড়াটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল সেই সুরটা যেন আমাকে সম্মোহিত করে তার দিকে টানছে।
আমার মনে হচ্ছিল যেন তারা আমাকেই তাদের সেই অদ্ভুত নিশীথু রাতের খেলায় যোগ দেওয়ার জন্য ডাকছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেলাম না। আমি দৌড়ে গিয়ে আমার বিছানায় উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমার কান দুটো আমি হাত দিয়ে চেপে রাখলাম। আমি জানি না আমি সেদিন রাতে কি দেখেছিলাম। আমি শুধু জানি আমি সম্মুখীন হয়েছি এমন এক ভয়ঙ্কর অলৌকিক রহস্যের, যা এই স্কুল বাড়ির ইটের পরতে পরতে বহু বছর ধরে চাপা পড়ে আছে। আর সেই রহস্যের কেন্দ্রে আছে একদল নিষ্পাপ শিশুর অতৃপ্ত আত্মা। কিন্তু কেন কেন তারা এই স্কুলে আটকে আছে? আর ওই ঘণ্টাটাই বা কিসের সংকেত? আমি বুঝতে পারছিলাম আমি শুধু একটা পুরনো বাড়িকে সারাতে আসিনি। আমি এসে পড়েছি একদল অতৃপ্ত আত্মার কান্না শুনতে। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমার আর্কিটেক্টের যুক্তিবাদী মনটা যেন এক মুহূর্তে অকেজো হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে সারাক্ষণ ভাসছিল সেই ছায়াময় শিশুরা আর তাদের সেই অদ্ভুত করুণ খেলা। আমি বুঝতে পারছিলাম আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন বা মনের ভুল নয়। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই আমি আমার টিমকে ঘুম থেকে তুললাম। রাজীব আর বাকিরা আমার ফ্যাকাশে মুখ আর আতঙ্কিত চোখ দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমি তাদের সবটা খুলে বললাম। সব শুনে রাজীব বলল, ম্যাডাম, আমার মনে হয় আমাদের এই প্রজেক্টটা ছেড়ে দেওয়া উচিত। গ্রামের লোকেরা ঠিকই বলেছিল এই জায়গাটা ভালো নয়। কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। আমি যদি আজ ভয় পেয়ে পালিয়ে যাই তাহলে আমি আর কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ভেতরের কৌতূহলটা আমার ভয়কে ছাপিয়ে যাচ্ছিল। আমি বললাম, না রাজীব, আমরা পালাবো না, আমরা এর শেষ দেখে ছাড়ব। আমি আবার গেলাম গ্রামের মোড়ল ভবানী পাঠকের কাছে। এবার আমার হাবভাবে আর কোনো শহরের ঔদ্ধত্য ছিল না, ছিল শুধু একরাশ প্রশ্ন আর এক চিলতে ভয়। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, মোড়ল মশাই, দয়া করে আমাকে সবটা খুলে বলুন, কারা ওই বাচ্চারা, আর ওই ঘণ্টারই বা রহস্যটা কি? ভবানী পাঠক এবার বুঝতে পারলেন আমি আর তার কথা উড়িয়ে দিচ্ছি না। তিনি আমাকে তার বাড়ির ভেতরে তুলসী মঞ্চের পাশে একটা মাদুরে বসতে দিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাহিনী বলতে শুরু করলেন। তিনি বললেন, শোনো মা, এই স্কুল বাড়িটা আমরা যা জানি তার চেয়েও অনেক বেশি পুরনো। ব্রিটিশরা এটা বানানোর আগে ওই জায়গাটা ছিল এক ভয়ঙ্কর কালো জাদুর তান্ত্রিকের আস্তানা। তান্ত্রিক? হ্যাঁ, তিনি বললেন, তার নাম ছিল রক্তবীজ। সে ছিল কাপালিক। সে অমরত্ব লাভের জন্য এক ভয়ঙ্কর পৈশাচিক সাধনা শুরু করেছিল। তার সাধনার জন্য তার প্রয়োজন ছিল 12টি নিষ্পাপ কুমারী শিশুর বলি। আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। সে, ভবানী পাঠকের গলাটা ধরে এলো, আশেপাশের গ্রামগুলো থেকে রাতের অন্ধকারে ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে আসত। তারপর ওই স্কুল বাড়ির ঠিক নিচে একটা গোপন পাতালে থাকা ঘরে তাদের বলি দিত। সে তাদের রক্ত দিয়ে তার আরাধ্য দেবীর পুজো করত। নরবলি? হ্যাঁ মা, নরবলি। সে যখন তার 11তম বলিটা সম্পন্ন করে তখন গ্রামের লোকেরা তার এই ভয়ঙ্কর কুকীর্তির কথা জানতে পেরে যায়। তারা সবাই মিলে সেই তান্ত্রিকটাকে তার সেই বলিদানের ঘরেই জ্যান্ত পুড়িয়ে মারে। কিন্তু তার সেই পাপের অভিশাপ ওই জায়গাটা থেকে কোনোদিনও মুছে যায়নি। আর সেই 11 জন হতভাগ্য শিশুর আত্মাও ওই স্কুল বাড়িতেই আটকে আছে। তারা মুক্তি পায়নি। আর ওই ঘণ্টা? ওই ঘণ্টাটা ওই তান্ত্রিকটাই বাজাত। সে প্রতি অমাবস্যার রাতে ঠিক মাঝরাতে 12 বার ঘণ্টা বাজিয়ে তার অশুভ শক্তিকে আবহন করত, আর তারপর একটা করে বাচ্চাকে বলি দিত। সেই থেকেই, তিনি বলে চললেন, প্রতি অমাবস্যার রাতে ওই ঘণ্টাটা নিজে থেকেই বেজে ওঠে। আর সেই 11 জন হতভাগ্য শিশুর আত্মা তাদের সেই শেষ ভয়ঙ্কর রাতের স্মৃতিটাকে আবার নতুন করে অভিনয় করে। তারা হয়তো ভাবে তাদের কোনো বন্ধু তাদের সাথে খেলতে এসছে। তারা হয়তো আজও তাদের সেই 12তম খেলার সঙ্গীর জন্য অপেক্ষা করে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার বুকের ভেতরটা সেই নিষ্পাপ বাচ্চাগুলোর জন্য এক গভীর অসহনীয় কষ্টে ভরে উঠছিল। আমি বললাম, কিন্তু কিন্তু ওই তান্ত্রিক তো 11টা বলি দিয়েছিল, তার তো 12টা বলি দরকার ছিল। তাহলে তার 12তম শিকারটা কে ছিল? আমার কথা শুনে ভবানী পাঠকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার চোখের দিকে তাকাতে পারছিলেন না। তিনি প্রসঙ্গটা এড়িয়ে যাবার চেষ্টা করলেন। বললেন, জানি না মা, সেই 12তম বলির কথা কেউই জানে না। ওটা হয়তো এই গ্রামের সবচেয়ে বড়, সবচেয়ে অন্ধকার রহস্য। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু একটা লুকোচ্ছেন। তার হাবভাব দেখে আমার সন্দেহটা আরও দৃঢ় হল। আমি যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন তার স্ত্রী, অর্থাৎ মোড়লের স্ত্রী, আমাকে একপাশে ডেকে নিয়ে গেলেন। তিনি আমার হাতে একটা পুরনো মোর্চে ধরা চাবি তুলে দিয়ে ফিসফিস করে বললেন, নাও মা, এটা রাখো। এটা ওই স্কুল বাড়ির সেই গোপন পাতালের ঘরের চাবি। আমি অবাক হয়ে বললাম, এই চাবি আপনি কোথায় পেলেন? তিনি কান্না ভেজা গলায় বললেন, ওই তান্ত্রিকটা, ওই রক্তবীজ, সে আর কেউ নয়, সে ছিল আমারই পূর্বপুরুষ, আমারই প্রপিতামহ। আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছিল। আমার পরিবার, তিনি বললেন, এই পাপের বোঝা বংশ পরম্পরায় বয়ে নিয়ে বেড়াচ্ছে।
আমরা অনেক চেষ্টা করেছি ওই বাচ্চাগুলোর আত্মাকে শান্ত করার, কিন্তু পারিনি। আর সেই দ্বাদশতম বলি তার গলাটা কেঁপে উঠল। সে আর কেউ নয় মা, সে ছিল ওই তান্ত্রিকেরই নিজের মেয়ে। সে তার সাধনা পূর্ণ করার জন্য তার নিজের একমাত্র 7 বছরের মেয়েটাকেও বলি দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই গ্রামের লোকেরা তাকে মেরে ফেলে। কিন্তু তার মেয়ের আত্মা, তিনি বললেন, সে হয়তো তার বাবার সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজও ওই স্কুল বাড়িতেই তার সেই 11 জন বন্ধুর সাথে আটকে আছে। সে হয়তো অপেক্ষা করছে এমন কারোর যে এসে তাদের সবাইকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে। আমি কাঁপা কাঁপা হাতে সেই চাবিটা নিলাম। আমি জানি না আমি এই অসম্ভব দায়িত্ব পালন করতে পারবো কিনা। আমি শুধু জানি আমার হাতে এখন শুধু একটা চাবিই নেই, আমার হাতে আছে 12 জন নিষ্পাপ বন্দি আত্মার মুক্তির চাবিকাঠি, আর হয়তো এক পাপী পিতার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগও। আমি বুঝতে পারছিলাম আমার এই প্রজেক্টটা আর শুধু একটা বিল্ডিং সারানোর প্রজেক্ট নয়, এটা হয়ে উঠেছে 1 শতাব্দী প্রাচীন একটা গ্রামের পাপ মোচনের প্রজেক্ট। মোড়লের স্ত্রীর কাছ থেকে সেই ভয়ঙ্কর সত্যিটা জানার পর আমার মনটা একই সাথে ভয়, করুণা আর এক অদ্ভুত দায়িত্ববোধে ভরে গিয়েছিল। আমি আর শুধু একজন আর্কিটেক্ট ছিলাম না, আমি হয়ে উঠেছিলাম 1 শতাব্দী প্রাচীন করুণ নাটকের শেষ অঙ্কের প্রধান চরিত্র। আমার হাতে ধরা সেই মোর্চে ধরা চাবিটা ছিল আমার কাছে শুধু একটা ধাতুর টুকরো নয়, ওটা ছিল পাতালের দরজা খোলার চাবিকাঠি। আমি জানতাম আমাকে ওই গোপন নরবলির ঘরে যেতেই হবে, কিন্তু একা যাওয়ার সাহস আমার হচ্ছিল না। আমি আবার ভবানী পাঠকের কাছে গেলাম। আমি তাকে সবটা খুলে বললাম, তার স্ত্রীর কাছ থেকে পাওয়া চাবি এবং রক্তবীজের নিজের মেয়ের বলিদানের চেষ্টার কথা। সব শুনে ভবানী পাঠক কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম এই পাপের শিকড় আমাদের গ্রামের অনেক গভীরে প্রথিত। আমার স্ত্রী এতদিন ধরে এই কষ্টটা একা একা বয়ে বেরিয়েছে। তিনি আমার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, তুমি একা যাবে না মা, আমিও তোমার সাথে যাব, আর সাথে যাবে গ্রামের আরও কয়েকজন সাহসী যুবক। আজ আমরা সবাই মিলে এই অভিশাপের শেষ দেখে ছাড়ব। তার কথায় আমি সাহস পেলাম। আমরা ঠিক করলাম আমরা আজ রাতেই সেই পাতালে থাকা ঘরে প্রবেশ করব। সেই মতো রাত 10টা নাগাদ আমি, ভবানী পাঠক আর গ্রামের আরও 5-6 জন যুবক হাতে মশাল, লাঠি আর শাবল নিয়ে সেই পরিত্যক্ত স্কুল বাড়ির দিকে রওনা দিলাম। স্কুল বাড়িটা রাতের অন্ধকারে দেখাচ্ছিল আরও ভয়ঙ্কর। আমরা খুব সাবধানে বাড়ির ভেতরে ঢুকলাম। মোড়লের স্ত্রী আমাদের বলে দিয়েছিলেন সেই গোপন ঘরের দরজাটা হলো স্কুলের পুরনো লাইব্রেরি ঘরের মেঝের নিচে। আমরা লাইব্রেরি ঘরে গিয়ে পুরনো ধুলোমাখা বইয়ের তাকগুলো সরাতেই আমরা যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। মেঝের ঠিক মাঝখানে একটা বড় চৌকো লোহার ঢাকনা, আর তার গায়ে একটা পুরনো মোর্চে ধরা তালা। আমি আমার হাতে থাকা চাবিটা তালায় ঢোকালাম। ক্যাচ করে একটা শব্দ হয়ে বহু বছরের পুরনো তালাটা খুলে গেল। আমরা সবাই মিলে অনেক কষ্টে সেই ভারী ঢাকনাটা সরালাম। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ঠান্ডা, স্যাঁতস্যাঁতে রক্তের মতো গন্ধ, আর তার সাথে মিশেছিল বহু বছরের জমে থাকা পাপ আর যন্ত্রণার গন্ধ। একটা সরু পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমরা মশাল জেলে সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা শেষ হলো একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধওয়ালা গোল ঘরে। ঘরের দেওয়ালগুলো ছিল পাথরের, আর তাতে শ্যাওলা জমে গেছে। আর ঘরের মাঝখানে আমরা যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম একটা উঁচু কালো পাথরের বেদি, আর সেই বেদির ওপর আঁকা ছিল একটা ভয়ঙ্কর তান্ত্রিক চক্র, আর চক্রের ঠিক মাঝখানে পড়েছিল 11টা ছোট ছোট মানুষের কঙ্কাল, সেই হতভাগ্য বলি দেওয়া বাচ্চাগুলোর দেহাবশেষ। আমাদের সবার গাটা গুলিয়ে উঠল। আমরা যখন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছি, তখন হঠাৎ করেই আমাদের পিছনে সেই সিঁড়ির মুখে একটা কর্কশ অট্টহাসের শব্দ আমরা শুনতে পেলাম। আমরা চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম সিঁড়ির মুখে একটা বিশাল কালো ধোঁয়ার মতো মূর্তি দাঁড়িয়ে আছে। তার পরনে তান্ত্রিকদের মতো আলখাল্লা, আর তার চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। রক্তবীজ, তার পাপী আত্মা আজও তার এই পাপের ক্ষেত্রটাকে পাহারা দিচ্ছে। সে তার ধোঁয়ার মতো কিন্তু ধারালো নখওয়ালা হাতটা আমাদের দিকে তাক করে একটা হিংস্র গলায় বলল, তোদের এত সাহস, তোরা আমার সাধনার ঘরে প্রবেশ করেছিস। আজ তোদের কাউকেই আমি জ্যান্ত ফিরতে দেব না। তোরাই হবি আমার দ্বাদশতম বলি। এই বলে সে আমাদের দিকে তেড়ে এলো। গ্রামের যুবকরা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু ভবানী পাঠক ভয় পেলেন না। তিনি তার হাতে থাকা ত্রিশূলটা তুলে ধরে গর্জন করে উঠলেন, তোর পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে শয়তান, আজ তোর বিচার হবে। এই বলে তিনি তান্ত্রিকটার দিকে তেড়ে গেলেন। আমি জানি ভবানী পাঠক একা পারবেন না, আমাকে কিছু একটা করতে হবে। আমার হঠাৎ করেই মোড়লের স্ত্রীর একটা কথা মনে পড়ল। তিনি বলেছিলেন রক্তবীজের মেয়ের আত্মা তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজও এই স্কুলেই আটকে আছে। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল।
আমি চোখ বন্ধ করে হাত জোড় করে সেই নিষ্পাপ হতভাগ্য মেয়েটির আত্মাকে আমার সমস্ত মন প্রাণ দিয়ে ডাকতে শুরু করলাম। মা, তুমি কোথায়? দেখো, তোমার বাবা আবার জেগে উঠেছে, সে আবার অন্যায় করতে চাইছে। তুমি এসে ওকে থামাও, তোমার বন্ধুদের মুক্তি দাও। আমি যখন মরিয়া হয়ে প্রার্থনা করছি, তখন আমি দেখলাম সেই বলিদানের বেদিটার ওপর 11টা কঙ্কালের ঠিক মাঝখান থেকে একটা ফাঁকা জায়গা থেকে একটা মৃদু সাদা আলো বেরিয়ে আসছে। আর সেই আলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে একটা বছর সাতেকের ছোট্ট ফুটফুটে মেয়ের ছায়ামূর্তি ফুটে উঠছে। রক্তবীজের মেয়ে। তার মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় সারল্য, কিন্তু তার চোখে ছিল এক গভীর যন্ত্রণা আর দ্বিধা। সে একবার তার বাবার ভয়ঙ্কর ক্রুদ্ধ রূপের দিকে তাকাচ্ছিল, আবার পরক্ষণেই আমাদের অসহায় মুখগুলোর দিকে। রক্তবীজের প্রেতাত্মাটা তার নিজের মেয়েকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তার সেই ভয়ঙ্কর ক্রুদ্ধ রূপে ফুটে উঠেছিল তীব্র বিস্ময় আর কেমন যেন একটা চাপা যন্ত্রণা। সে ফিসফিস করে বলল, তারা, তুই তুই এখানে কি করছিস? আমি আমি তোকে তো মুক্তি দিয়েছিলাম। তারা তার বাবার দিকে তার সেই নিষ্পাপ কিন্তু ভর্ৎসনা ভরা চোখ দুটো তুলে তাকালো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি আমাকে মুক্তি দাওনি বাবা, তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে। তোমার অমরত্বের লোভে তুমি তোমার নিজের সন্তানকেও বলি দিতে চেয়েছিলে। তুমি কি ভুলে গেছো, আমিই ছিলাম তোমার সেই দ্বাদশতম বলি। তারার প্রতিটি কথা যেন এক একটা ধারালো চাবুকের মতো রক্তবীজের পাপী আত্মার ওপর আঘাত করছিল। না না, আমি আমি তা চাইনি। রক্তবীজ যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি আমি শুধু শক্তি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম এই পৃথিবীর সমস্ত জ্ঞান আমার অধীনে থাকবে। কিসের শক্তি বাবা? তারা বলল, যে শক্তি নিজের সন্তানকে তার মায়ের কোল থেকে কেড়ে নেয় সেই শক্তি। যে শক্তি 11 জন নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেয় সেই শক্তি। এটা শক্তি নয় বাবা, এটা হলো তোমার লোভ, তোমার অহংকার, তোমার অন্ধকার। তারা তখন সেই 11 জন শিশুর কঙ্কালের দিকে ফিরল। সে তার ছায়াময় কিন্তু ভালোবাসা ভরা হাতটা তাদের মাথার খুলির ওপর রাখল। আর সাথে সাথেই একটা অলৌকিক ঘটনা ঘটল। সেই বলিদানের বেদিটার ওপর 11টা কঙ্কালের ঠিক মাঝখান থেকে এক এক করে 11টা উজ্জ্বল জ্যোতির্ময় শিশুর আত্মা বেরিয়ে এলো। তারা সবাই তারার চারপাশে গোল হয়ে দাঁড়ালো। তারা সবাই হাসছিল। তাদের আর কোনো কষ্ট ছিল না, কোনো ভয় ছিল না। তারা তাদের বন্ধুকে, তাদের রক্ষাকর্ত্রীকে ফিরে পেয়েছে। তারা 12 জন একসাথে তাদের সম্মিলিত পবিত্র শক্তি দিয়ে রক্তবীজের সেই অশুভ সংকুচিত আত্মাটাকে ঘিরে ধরল। রক্তবীজ তার নিজের সন্তানের আর তার বলি দেওয়া সেই নিষ্পাপ শিশুদের ভালোবাসার শক্তির সামনে আর দাঁড়াতে পারল না। সে একটা তীব্র যন্ত্রণাকতর কিন্তু অনুশোচনা ভরা আর্তনাদ করে ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। পাতাল ঘরটা তখন 12 জন শিশুর স্বর্গীয় হাসির শব্দে আর তাদের শরীরের পবিত্র আলোয় ভরে গিয়েছিল। তারা সবাই একে অপরের হাত ধরে আমাদের দিকে তাকিয়ে হাসল। তারা নীরবে আমাদের ধন্যবাদ জানালো। তারপর তারা একটা বিশাল উজ্জ্বল আলোর গোলকে পরিণত হয়ে ঘরের ছাদ ভেদ করে আকাশের দিকে মিলিয়ে গেল। রক্তপুর গ্রামের 100 বছরের অভিশাপ অবশেষে শেষ হলো। আমরা সবাই, অর্থাৎ আমি, ভবানী পাঠক আর গ্রামের যুবকরা হাত জোর করে তাদের শেষ বিদায় জানালাম। সেই ভয়ঙ্কর পাতালঘর থেকে বেরিয়ে যখন আমরা ভোরের প্রথম আলো দেখলাম, তখন আমাদের মনে হলো যেন আমরা এক নতুন জীবন ফিরে পেলাম। গ্রামের বাতাসটা ছিল নির্মল, আর আমাদের মনটাও ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। গ্রামের লোকেরা যখন আমাদের কাছ থেকে সবটা জানতে পারল, তখন তারা একই সাথে স্বস্তি এবং অনুশোচনায় ভরে উঠল। তারা বুঝতে পারল তারা এতদিন ধরে যে কিংবদন্তিকে ভয় পেয়ে এসেছে, তার আড়ালে লুকিয়েছিল কতগুলো নিষ্পাপ শিশুর আত্মবলিদানের করুণ কাহিনী। আমার প্রজেক্টের কাজ আবার শুরু হলো, কিন্তু আমি আর ওই স্কুল বাড়িটাকে একটা নিষ্প্রাণ হেরিটেজ হোটেলে পরিণত করতে পারলাম না। আমার বিবেক সায় দিল না। আমি আমার কোম্পানির কাছে একটা নতুন প্রস্তাব দিলাম। আমি বললাম, এই স্কুল বাড়িটা কোনো হোটেল বা মিউজিয়াম নয়, বরং আবার একটা স্কুলই হবে, তারা স্মৃতি বিদ্যা মন্দির। এমন এক স্কুল যেখানে রক্তপুর আর তার আশেপাশের গ্রামের গরিব ঘরের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। আমার প্রস্তাবটা পাশ হয়ে গেল। শুধু আমার কোম্পানিই নয়, সরকার এবং গ্রামের মানুষজন সবাই মিলে এই মহৎ কাজে এগিয়ে এলো। আমরা সবাই মিলে সেই পুরনো পরিত্যক্ত অভিশপ্ত স্কুল বাড়িটাকে আবার নতুন করে জীবন ফিরিয়ে দিলাম। তার ভাঙা দেওয়ালে নতুন রঙের প্রলেপ পড়ল। তার শূন্য ক্লাসরুমে আবার বসল বেঞ্চি, ব্ল্যাকবোর্ড। আর সেই পাতাল ঘর, আমরা ওটাকে মাটি ফেলে পুরোপুরি বন্ধ করে দিলাম। আর তার উপর আমরা 12টি শিশুর নামে 12টি ফুলের চারা রোপণ করলাম। আজ সেই স্কুলে আবার বাচ্চাদের কলরব শোনা যায়। তারা মাঠে খেলা করে, ক্লাসরুমে পড়াশোনা করে। তারা যখন তাদের মিষ্টি নিষ্পাপ গলায় স্কুলের প্রার্থনা সঙ্গীত গায়, তখন আমার মনে হয় আমি যেন সেই গানের সুরের সাথে আরও 12টি শিশুর কণ্ঠস্বর শুনতে পাই।
তারা হয়তো বহু দূর থেকে তাদের এই নতুন বন্ধুদের সাথে গলা মেলায়। তারা স্মৃতি বিদ্যা মন্দিরের উদ্বোধনের দিন পুরো গ্রামটা যেন এক উৎসবে মেতে উঠেছিল। আমি সেদিন আমার জীবনের সবচেয়ে বড় সম্মানটা পেয়েছিলাম। গ্রামের সবাই আমাকে তাদের মেয়ের মতো, তাদের ঘরের লোক হিসেবে বরণ করে নিয়েছিল। আমার কাজ শেষ, আমার কলকাতায় ফেরার সময় হয়ে গিয়েছিল। আমি যখন আমার গাড়ি নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে আসছি, তখন আমার চোখ দুটো ছিল জলে ভরা। আমি জানি আমি শুধু একটা পুরনো বাড়িকে সারাইনি, আমি সারিয়ে তুলেছি একটা গোটা গ্রামের ভেঙে যাওয়া বিশ্বাসকে, তার বহু বছরের পুরনো এক পাপের ক্ষতকে। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আমি এখন আমার পেশায় অনেক উন্নতি করেছি। আমি এখন হেরিটেজ রিভাইভালসের একজন সিনিয়র আর্কিটেক্ট। কিন্তু আমি আজও আমার সেই প্রথম সবচেয়ে স্মরণীয় প্রজেক্টটার কথা ভুলতে পারিনি। আমি প্রায়ই সুযোগ পেলে রক্তপুর গ্রামে যাই। আমি দেখি আমার সেই ছোট্ট স্কুলটা এখন অনেক বড় হয়েছে, তার নাম এখন সারা জেলায় ছড়িয়ে পড়েছে। আমি যখন স্কুলের মাঠে বাচ্চাদের খেলা দেখি, তখন আমার মনটা এক অনাবিল আনন্দে ভরে যায়। আর আমি জানি আমি একা নই, আমার সাথে অদৃশ্যভাবে আরও 12 জন এই আনন্দটা উপভোগ করে। তারা আছে এই স্কুলের প্রতিটা ইঁটের মধ্যে, এই বাচ্চাদের প্রতিটা হাসির মধ্যে, আর আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনের মধ্যে। কারণ আমি শিখেছি, সবচেয়ে বড় স্থাপত্য ইঁট পাথর দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস আর আত্মবলিদান দিয়ে। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এরকম ভৌতিক গল্প শুনতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।